ক্লাস 7 ভূগোল ক্লাস। আজকে আমরা পড়ব আফ্রিকার স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে। এখানে আমরা কি কি শিখব, এখানে আমরা যেগুলো দেখব, কোথায় কোন প্রকার বনভূমি দেখা যায়। আজকের ক্লাসে আমরা কি কি শিখব, আফ্রিকার কোথায় কোন কোন প্রকার বনভূমি দেখা যায়, সেই জায়গার জলবায়ুটা কেমন, মূলত জলবায়ুর মধ্যে দেখব উষ্ণতা আর বৃষ্টিপাত, সেখানে কত উষ্ণতা দেখা যায় আর কত বৃষ্টিপাত ঘটে এটাতে দেখব। আর দেখব ওই বনভূমির বৈশিষ্ট্য, ওই বনভূমি কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো। আর দেখব কিছু গাছের নাম, কিছু উদাহরণ। এই চারটে জিনিস আমরা শিখব। তাহলে আজকে আমরা বলবো আফ্রিকার স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে। তার প্রথমে দেখব কোথায় কোন প্রকার বনভূমি দেখা যায়, সেই জায়গার জলবায়ুটা কেমন, মূলত সেখানে কত উষ্ণতা আর কত বৃষ্টিপাত দেখা যায় সেটাকে দেখব। আর দেখব সেই গাছগুলোর কী কী বৈশিষ্ট্য রয়েছে আর কোন কোন গাছগুলো ওই রকমের গাছ। বোঝা গেল? এই চারটে পার্ট দেখব। তাহলে যে কোনো একটা যদি লিখতে বলা হয় আমরা ঠিক এইভাবেই সাজিয়ে সাজিয়ে লিখব। প্রথমে আমরা পড়ব নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্য। প্রথমে দেখব আমরা আফ্রিকা মহাদেশে নিরক্ষীয় অঞ্চলে যে চিরহরিৎ বৃষ্টি অরণ্য দেখা যায় তার সম্পর্কে। তাহলে কোথায় কোন প্রকার বনভূমি দেখা যায়, এর মানে হচ্ছে অবস্থান, কোথায় দেখতে পাবো। আফ্রিকার কোথায় চিরহরিৎ বৃষ্টি অরণ্য দেখা যায়, কোশ্চেনগুলো সব বোঝা যাচ্ছে তো। আফ্রিকার কোথায় চিরহরিৎ বৃষ্টি অরণ্য দেখা যায়। তোমরা তোমাদের বইতে চলে এসো, পাতা নাম্বার 109, পাতা নাম্বার 109 হেডিং করে দেওয়া রয়েছে নিরক্ষীয় চিরসবুজ গাছের অরণ্য, পাতা নাম্বার 109। এইখানে অঞ্চলটাকে খুব পরিষ্কার করে দেয়নি, খালি নিরক্ষরেখার কাছাকাছি বলেছে। যেহেতু নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য, তাই নিরক্ষরেখার উভয় দিকে 10 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী স্থান, 10 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী স্থানে আমরা আগে যে নিরক্ষীয় জলবায়ু পড়েছিলাম, কোথায় কোথায় নিরক্ষীয় জলবায়ু দেখতে পেয়েছিলাম, ঠিক সেই জায়গাগুলোতেই নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্য দেখতে পাবো। যদি আগের দিনের ক্লাস না শুনে দেখো, না পড়ে দেখো, তাহলে আজকের ক্লাস আরও বুঝতে পারবে না। তাহলে নিরক্ষরেখার উভয় দিকে 10 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী স্থানে মূলত কঙ্গো আর জামবেসি নদীর অববাহিকায় নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য দেখা যায়। কোশ্চেনটা বোঝা গেছে, কোশ্চেন আসতে পারে নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্য কোথায় দেখা যায়। তার উত্তরটা কি লিখবো, আফ্রিকা মহাদেশে নিরক্ষরেখার উভয় দিকে 10 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী স্থানে কঙ্গো ও জামবেসি নদীর অববাহিকায় নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্য দেখা যায়। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? যদি আগের দিনের ক্লাস না শুনে দেখো, না পড়ে দেখো, তাহলে আজকের ক্লাস আরও কিছু বুঝতে পারবে না। পড়া ধারাবাহিক বিষয়, একদিন না শুনলে পরের দিনও বুঝতে পারবে না। তো যাই হোক, পুরোনো ক্লাসে আর যাওয়ার সময় নেই, আজকে আমরা এখান থেকে শুরু করবো। তাহলে আমরা দেখলাম নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্য কোথায় দেখতে পাবো। তাহলে এই পার্টটা হলো কোথায় দেখা যায়। এবার দেখবো সেই জায়গার জলবায়ু, ওইখানকার জলবায়ু কেমন।
কোশ্চেন ডাইরেক্ট হতে পারে, কত উষ্ণতা কত বৃষ্টিপাতে নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্য দেখা যায়। কোশ্চেনটা বোঝা গেল? চিরহরিৎ বৃষ্টি অরণ্য জন্মানোর জন্য কত উষ্ণতা কত বৃষ্টিপাত দরকার, বই থেকে নোট করতে পারো অথবা আমি একটু লিখে দেবো। উষ্ণতা হতে হবে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি। যে জায়গায় নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্য জন্মাবে সেখানকার উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হতে হবে, আর বৃষ্টিপাত হতে হবে 200 সেমির বেশি। যেখানে যেখানে এই উষ্ণতা এই বৃষ্টিপাত দেখতে পাবো সেখানে চিরহরিৎ বৃষ্টি অরণ্য জন্মাবে। তাহলে কোশ্চেনটা কি ছিল? কত উষ্ণতা আর কত বৃষ্টিপাতে চিরহরিৎ বৃষ্টি অরণ্য জন্মায়। উত্তর কি লিখব? যেখানে উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি আর বৃষ্টিপাত 200 সেন্টিমিটারের বেশি সেখানে চিরহরিৎ বৃষ্টি অরণ্য দেখা যাবে। তাহলে প্রথমে দেখলাম কোথায় দেখা যায়, তার উত্তর কি ছিল? কঙ্গো আর জাইরে নদী, কঙ্গো আর জামবেসি নদীর অববাহিকা। দ্বিতীয় কোশ্চেন ছিল কোন জলবায়ু দেখতে পাবো, তার উত্তরে কি আসবে? যেখানকার উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি বৃষ্টিপাত 200 সেন্টিমিটারের বেশি সেখানে চিরহরিৎ বৃষ্টি অরণ্য দেখা যাবে। এবার গাছগুলোর বৈশিষ্ট্য, গাছগুলো কেমন হয় কোশ্চেন আসতে পারে। নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো, বা নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্যের গাছগুলো কেমন হয়, গাছের বৈশিষ্ট্য, গাছগুলো কেমন হবে। নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্যের গাছের বৈশিষ্ট্য লেখো, গাছগুলো কেমন হবে। গাছ লম্বা হয়, গাছগুলো খুব লম্বা লম্বা হয়, 30 থেকে 40 মিটার পর্যন্ত হয়ে থাকে, লম্বা লম্বা একদম। আচ্ছা, গাছগুলো লম্বা হলো। আর কি দেখতে পাবো? পাতাগুলো চওড়া হবে, পাতা চওড়া হয়। গাছ লম্বা হলো, পাতা চওড়া হলো, কাণ্ড কাষ্ঠল হয়, কাণ্ড কাষ্ঠল ও শক্ত হয়। তাহলে যদি কোশ্চেন আসে নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্যের বৈশিষ্ট্য লেখো, আমরা এই তিনটে বৈশিষ্ট্য লিখতে পারবো। কি কি বৈশিষ্ট্য? গাছগুলো খুব লম্বা হবে, পাতা চওড়া হবে, কাণ্ডটা গাছের গুঁড়িটা কাষ্ঠল হবে, অর্থাৎ সেখান থেকে আমরা কাঠ পাবো, আর খুব শক্ত হবে। বোঝা গেল? এবার দেখবো কিছু উদাহরণ। কোন কোন গাছগুলো এরকম? নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্যের কয়েকটা গাছের নাম বলো। কোশ্চেন বোঝা গেল? নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্যের কয়েকটি গাছের নাম লেখো বা উদাহরণ দাও। গাছগুলো কি কি হবে, উদাহরণস্বরূপ কি কি গাছ লিখবো, কোন কোন গাছগুলো হয় এরকম। প্রথমে হচ্ছে সেগুন, রবার, মেহগিনি, রোজউড, আইভরউড, বাঁশ, বেল, এবনি, আর দিলাম, আর অনেক গাছ আছে। তাহলে এখান থেকে চারটে কোশ্চেন হয়ে যেতে পারে। প্রথম কোশ্চেন, আফ্রিকার কোথায় চিরহরিৎ বৃষ্টি অরণ্য দেখা যায়, এটা একটা কোশ্চেন হতে পারে। ওর উত্তরে কি লিখবো? নিরক্ষরেখার উভয় দিকে 10 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী স্থানে কঙ্গো ও জামবেসি নদীর অববাহিকায় নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্য দেখা যায়। কোশ্চেনটার অ্যান্সার হলো। দ্বিতীয় কোশ্চেন আসতে পারে, কোন জলবায়ুতে নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্য জন্মায়, যেখানে উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি বৃষ্টিপাত 200 সেমির বেশি সেখানে নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্য জন্মাবে। বোঝা গেল? গাছগুলো কেমন? গাছগুলো খুব লম্বা হবে, পাতাগুলো খুব চওড়া চওড়া হবে, কাণ্ড কাষ্ঠল হবে আর শক্ত হবে।
আচ্ছা, কয়েকটা গাছের নাম বলো যে গাছগুলো এই রকমের, যার পাতা চওড়া হয়, গাছ লম্বা হয়। কোন কোন গাছগুলো? সেগুন, রবার, মেহগিনি। তোমাদের বইয়ের দিকে দেখো উদাহরণ দেওয়া আছে, দুটো গাছ দিয়ে ছেড়ে দিয়েছে, তিনটে গাছ, মেহগিনি, রোজউড আর এবনি। নিরক্ষীয় চিরবৃষ্টি অরণ্যের 3 নম্বর লাইনটা দেখো, পেয়ে যাবে উদাহরণগুলো, মেহগিনি, রোজউড, এবনি, তিনটে গাছ দিয়ে ছেড়ে দিল। বেশ। আচ্ছা, জলবায়ুটাতে দেখো মোট বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250 দেওয়া আছে, আমি তোমাদের দিয়েছি 200 সেমির বেশি, একই জিনিস, অসুবিধা নেই। গরমটা দেখো দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, আমি তোমাদের লিখেছি 25 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি, কোনো অসুবিধা নেই। জলবায়ু বোঝা গেল, কোন জলবায়ুতে জন্মাবে। আচ্ছা, কোথায় দেখতে পাবো সেটা শুধু খালি দিয়েছে নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে, ওটা আমি আরেকটু ডিটেলসে বলে দিলাম কোথায় দেখতে পাবো। বোঝা গেল? কোনো অসুবিধা? এবার আমরা দেখব সাভানা তৃণভূমি। তাহলে প্রথম ভাগটা হলো নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্য। আর কি রকমের উদ্ভিদ দেখতে পাই? সাভানা তৃণভূমি। সাভানা তৃণভূমি কোথায় দেখতে পাই? 10 থেকে 25 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী স্থানে। আফ্রিকা মহাদেশের 10 থেকে 25 ডিগ্রি অক্ষরেখা ইকোসেটের অবস্থান কোথায় দেখতে পাবো? আফ্রিকা মহাদেশের 10 থেকে 25 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী স্থানে। কোশ্চেন হতে পারে আফ্রিকা মহাদেশের কোথায়, একই রকমের কোশ্চেন, সাভানা তৃণভূমি দেখা যায়। কোশ্চেনটা বোঝা গেল, আফ্রিকা মহাদেশের কোথায় সাভানা তৃণভূমি দেখা যায়? আফ্রিকা মহাদেশের 10 থেকে 25 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী স্থানে। মধ্যবর্তী স্থানে আমরা সাভানা তৃণভূমি দেখতে পাবো। বেশ, বলো কোন জলবায়ুতে দেখতে পাবো? সেখানকার উষ্ণতা, বৃষ্টিপাত, জলবায়ু কেমন? এখানে উষ্ণতা 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু বৃষ্টিপাত কমে যাচ্ছে। নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্যের ক্ষেত্রে যেমন 200 সেমির বেশি বৃষ্টিপাত হতো, এখানে বৃষ্টিপাত 100 সেমির মতো। তাহলে জলবায়ুর ক্ষেত্রে আমরা উষ্ণতা লিখব 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি, আর বৃষ্টিপাত হচ্ছে 100 সেমির মতো। তাহলে বৃষ্টিপাত কমে গেল, গাছ পাল্টে গিয়ে তৃণভূমি হয়ে গেল, লম্বা লম্বা ঘাসের বনভূমি সৃষ্টি হচ্ছে। যদিও এই বনভূমির মাঝে মাঝে পর্ণমোচী এবং চিরহরিৎ গাছও দেখা যায়, মাঝে মধ্যে দেখা যায়। বোঝা গেল? যেখানে বৃষ্টিপাত কম সেখানে দেখতে পাবো এই ধরনের বনভূমি। এবার চলে এসো বৈশিষ্ট্যতে কি লিখবো? বৈশিষ্ট্য লম্বা লম্বা ঘাস জন্মায়, শুধু একটাই বৈশিষ্ট্য লিখে রাখো, লম্বা লম্বা ঘাসের বনভূমি, মাঝে মাঝে চিরহরিৎ ও পর্ণমোচী গাছ দেখা যায়। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা দেখবো ভূমধ্যসাগরীয় অরণ্য। ভূমধ্যসাগরীয় অরণ্য ভূমধ্যসাগরের তীরবর্তী যে দেশগুলো রয়েছে, আফ্রিকা মহাদেশের ভূমধ্যসাগরের তীরে যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলোতে ভূমধ্যসাগরীয় জলবায়ু অরণ্য বা জলবায়ু দুটোই দেখতে পাবো। আচ্ছা, পাতা নাম্বার 106 ম্যাপটা দেখো, উপরের দিকে ভূমধ্যসাগরটাকে দেখতে পাবে। পাতা নাম্বার 106 যে ম্যাপটা রয়েছে আফ্রিকার, তার উপরের দিকে দেখো ভূমধ্যসাগরটাকে দেখে নাও, কোথায় রয়েছে ভূমধ্যসাগর। সাদা রঙের যে ম্যাপটা রয়েছে 106 পাতায়, উপরের দিকে দেখো ভূমধ্যসাগর। আশা করি দেখতে পেয়ে গেছো কোনটা ভূমধ্যসাগর। এবার পাতা নাম্বার 100-তে চলে এসো, ওই সাগরের তীরে কোন কোন দেশগুলো আছে দেখে নাও ভালো করে। কোন কোন দেশগুলো আছে ভূমধ্যসাগরের তীরে? আফ্রিকার কোন কোন দেশ আছে? মিশর,
লিবিয়া, তিউনেসিয়া, আলজেরিয়া, মরক্কো। আশা করি দেশগুলো পেয়েছো। ওই দেশগুলোতে আমরা ভূমধ্যসাগরীয় অরণ্য দেখতে পাবো। ভূমধ্যসাগরীয় জলবায়ু কিন্তু একটা নাতিশীতোষ্ণ প্রকৃতির জলবায়ু। বোঝা গেল? এখানে খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা পড়ে না, তবে শীতকালে তুষারপাতও ঘটে। এমনটা নয় যে এই অঞ্চলে তুষারপাত ঘটেই না। ফলে এই অঞ্চলে চিরহরিৎ, পর্ণমোচী এবং সরলবর্গীয় অরণ্যের মিশ্র বনভূমি দেখা যায়। ভূমধ্যসাগরীয় জলবায়ুতে চিরহরিৎ, পর্ণমোচী এবং সরলবর্গীয় অরণ্যের মিশ্র বনভূমি দেখা যায়। কথাগুলো শোনো ভালো করে আর মাথার মধ্যে লোড করো। কি বললাম? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কেমন গাছ জন্মায়? চিরহরিৎ, পর্ণমোচী আর সরলবর্গীয় এই 3 রকমেরই গাছ জন্মায়। তবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল মূলত বিখ্যাত হচ্ছে বিভিন্ন প্রকার ফলের গাছের জন্য। ওই জন্য ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয়। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। পৃথিবীর ফলের ঝুড়ি কাকে বলে? কোথায় সব থেকে বেশি ফল চাষ হয়? বিভিন্ন প্রকার ফল, আঙুর, কমলালেবু, নাশপাতি, চেরি, পিচ, জলপাই বা অলিভ, প্রচুর ফল জন্মায়। তাই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয়। বোঝা গেল? এখানে বৃষ্টিপাত দেখা যায় 50 থেকে 100 সেন্টিমিটারের মতো। গ্রীষ্মকালীন উষ্ণতা থাকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, শীতকালীন উষ্ণতা 5 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আফ্রিকার কোথায় ভূমধ্যসাগরীয় অরণ্য দেখতে পাবো? উত্তরটা কি লিখবে? আফ্রিকা মহাদেশের ভূমধ্যসাগরের তীরবর্তী মিশর, লিবিয়া, আলজেরিয়া, তিউনেসিয়া, মরক্কো দেশগুলিতে ভূমধ্যসাগরীয় অরণ্য দেখা যায়। বোঝা গেল? এখানকার বার্ষিক গড় উষ্ণতা নিজেরাও 10 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 ডিগ্রি সেন্টিগ্রেড লিখতে অসুবিধা নেই, 10 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বার্ষিক গড় বৃষ্টিপাত 50 থেকে 100 সেন্টিমিটার বা 70 থেকে 100 সেন্টিমিটার লিখলেও ভুল হবে না, 50 থেকে 100 সেন্টিমিটার। এই জলবায়ুতে শীতকালে বৃষ্টিপাত হয় আর গ্রীষ্মকাল শুষ্ক। ফলে এখানে চিরহরিৎ, পর্ণমোচী ও সরলবর্গীয় গাছের মিশ্র বনভূমি দেখা যায়। কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু বিখ্যাত নানা রকম ফলের গাছের জন্য। যেমন কয়েকটা গাছের নাম বলো, কোন কোন ফলের গাছ এখানে জন্মায়? সব থেকে বিখ্যাত যে গাছটা সেটা হচ্ছে অলিভ গাছ, অলিভ বা জলপাই। তারপরে অ্যাপেল, তারপরে আঙুর, পিচ, চেরি, কমলালেবু ইত্যাদি গাছ জন্মায়। তাই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে বলা হয় পৃথিবীর ফলের ঝুড়ি। বোঝা গেল? তাহলে আমরা 3টে দেখলাম। এবার আমরা দেখব আফ্রিকার মরু উদ্ভিদ। মরু উদ্ভিদ অবস্থান কোথায় দেখতে পাবো? এরকম আফ্রিকা মহাদেশে কোথায় মরু উদ্ভিদ দেখতে পাবো? যেখানে যেখানে মরুভূমি আছে সেখানে সেখানে মরু উদ্ভিদ দেখতে পাবো। কোন কোন মরুভূমির কথা আমরা পড়েছি এর আগে? 2টো মরুভূমির কথা পড়েছি, সাহারা আর কালাহারি। আফ্রিকার সাহারা আর কালাহারি মরুভূমিতে, নামিবি মরুভূমিতে মরু অরণ্য দেখা যায়। একবার ম্যাপটা খুলে এই মরুভূমিগুলোকে দেখো কোথায় কোথায় আছে। সাহারা মরুভূমি দেখো, দেখতে পাবে পাতা নাম্বার 103 ম্যাপটা। ওপরের দিকে দেখো সাহারা মরুভূমি, বড় করে লেখা আছে সাহারা মরুভূমি, পড়ে দেখো। নিচের দিকে দেখো ওই 2টো লাল অংশের মাঝে যেখানে একটুখানি হালকা হলুদ রং রয়েছে, ওইখানে দেখো লেখা রয়েছে কালাহারি মরুভূমি। আশা করি দেখে নিয়েছো। তাহলে কালাহারি মরুভূমি, সাহারা মরুভূমি, নামিব মরুভূমি, এই মরুভূমিতে মরু উদ্ভিদ দেখতে পাবো। বোঝা গেল? তাহলে অবস্থান হলো। এবার জলবায়ু, কেমন জলবায়ুতে মরু উদ্ভিদ জন্মাবে? যেখানে প্রচুর উষ্ণতা থাকবে, উষ্ণতা 40 ডিগ্রি সেন্টিগ্রেড বা তারও বেশি। মরুভূমি তো, তাই উষ্ণতা 40 ডিগ্রি সেন্টিগ্রেড
মিলিমিটার বা তারও বেশি হবে, আর বৃষ্টিপাত হবে 25 সেন্টিমিটারেরও কম, সেখানে মরু উদ্ভিদ দেখতে পাবো। তাহলে কোন জলবায়ুতে মরু উদ্ভিদ জন্মায়, যদি কোশ্চেন করা হয় কোন জলবায়ুতে মরু উদ্ভিদ জন্মায়, যেখানে গড় উষ্ণতা বা বার্ষিক গড় উষ্ণতা 40 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি। উষ্ণতা কত থাকবে, অবস্থান তো দেখলাম, কোথায় কোথায় অবস্থানে দেখলাম, সাহারা, কালাহারি, নামিব, মরুভূমিগুলোতে জলবায়ুতে উষ্ণতা 40 উষ্ণতা থাকবে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি, আর বৃষ্টিপাত থাকবে 25 সেমি কম। বৃষ্টিপাত খুব কমে গেল, বৃষ্টিপাত থাকবে 25 সেন্টিমিটারেরও কম, উষ্ণতা থাকবে 40 ডিগ্রি সেন্টিগ্রেডেরও বেশি, সেখানে মরু উদ্ভিদ দেখা যাবে। এবার গাছের বৈশিষ্ট্য, গাছগুলো কেমন হবে, গাছগুলো হবে কাঁটা জাতীয়, গাছের পাতা থাকবে না, কাঁটা অনেক থাকবে, কাঁটাগুলোই হচ্ছে গাছের পাতা, অর্থাৎ গাছের পাতা কাঁটায় পরিণত হয়ে গেছে। কেন, কারণ বৃষ্টিপাতের পরিমাণ খুব কম, ফলে মাটিতে জলের পরিমাণও কম। যদি গাছের পাতার পরিমাণ বেশি হয় তাহলে সেই পাতা দিয়ে জল বাষ্প আকারে বেরিয়ে যাবে, ফলে গাছের শরীরেও জল কমে যাবে, তাই গাছ শুকিয়ে মারা যাবে জলের অভাবে। সেই জন্য পাতাগুলো কাঁটায় পরিণত হয়ে গেছে, গাছে পাতা নেই, পাতাগুলো কাঁটায় পরিণত হয়েছে। বৈশিষ্ট্য বোঝা গেল। মরু উদ্ভিদের প্রথম বৈশিষ্ট্যতে কি বললাম, গাছের পাতা কাঁটায় পরিণত হয়েছে। আর কি বৈশিষ্ট্য দেখতে পাবো, কাণ্ড ও পাতায় মোমের আবরণ থাকে। তেল তেল করবে একটু হাত দিলে, মোমের আবরণ কেন, কারণ একই কারণ, যাতে বাষ্পমোচন না হয়ে যায়। কাণ্ড পাতায় মোমের আবরণ থাকবে, যাতে বাষ্পমোচন ঘটে গাছের শরীর থেকে জল বেরিয়ে না যায়। বোঝা গেল। গাছের কাণ্ডগুলো খুব নরম আর রসালো হবে, একটু ডাল ভাঙলেই আঠা বেরিয়ে আসবে বা রস বেরিয়ে আসবে, যাকে আমরা আঠা বলি। খুব নরম আর রসালো হবে, কেন, কারণ সেগুলো গাছের শরীরে জল অ্যাকচুয়ালি জল সঞ্চিত রয়েছে, তাই কাণ্ড নরম আর রসালো হয়। জল সঞ্চয়ের জন্য কাণ্ড নরম আর রসালো হয়। এর আগে আমরা পড়েছিলাম চিরুনি পৃষ্ঠরণের ক্ষেত্রে কাণ্ড ছিল কাষ্ঠলো আর শক্ত, এক্ষেত্রে কাণ্ডটাকে কেমন দেখছি, নরম আর রসালো। মরু উদ্ভিদের কাণ্ড নরম আর রসালো, কেন, কারণ সেখানে বৃষ্টিপাত নেই, এই কাণ্ডতে তাকে জলকে ধরে রাখতে হয়, সেই জন্য কাণ্ডটা নরম আর রসালো। যেহেতু বৃষ্টিপাত কম হয়, মাটিতে জলের পরিমাণও কম থাকে, তাই গাছের মূলকে মাটির অনেক গভীরে যেতে হয় জল সংগ্রহের জন্য, সেই জন্য গাছের মূলতন্ত্র খুব সুগঠিত হয়। চারটে বৈশিষ্ট্য বলেছি গাছের। কি কি বৈশিষ্ট্য, পাতা কাঁটায় পরিণত হয়, 1 নম্বর বৈশিষ্ট্য, পাতা কাঁটায় পরিণত হয়। কাণ্ড ও পাতায় মোমের আবরণ থাকে। পাতায় মোমের আবরণ থাকে। কাণ্ড নরম ও রসালো হয়। আর মূলতন্ত্র সুগঠিত হয়। আমরা দেখলাম কাঁটা জাতীয় গাছের বৈশিষ্ট্য বা মরু জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য। যদি কোশ্চেন করা হয় মরু উদ্ভিদের দুটো বৈশিষ্ট্য লেখো, আমরা লিখতে পারবো। এবার কোন কোন গাছগুলো এরকম, কোন কোন গাছ মরু অঞ্চলে জন্মায়, কাঁটা জাতীয় গাছের নাম বলো। সব থেকে ভালো উদাহরণ হচ্ছে ফণিমনসা, তেসিরা, অ্যাকেসিয়া, খেজুর, বাবলা, এই জাতীয় গাছগুলো। বোঝা গেল। তাই কয়েকটা কাঁটা জাতীয় গাছের নামও আমরা লিখতে পারবো।
তাল, খেজুর, ক্যাকটাস, বিভিন্ন রকমের ক্যাকটাস, অনিমনসা, এগুলো হচ্ছে কাঁটা জাতীয় গাছের উদাহরণ। এবার আমরা দেখব মৌসুমী পর্ণমোচী অরণ্য। মৌসুমী পর্ণমোচী অরণ্য কোথায় দেখতে পাবো? আফ্রিকা মহাদেশের কোথায় জন্মাবে মৌসুমী পর্ণমোচী অরণ্য? আফ্রিকা মহাদেশের পূর্ব উপকূল বরাবর। পূর্ব দিক দিয়ে ম্যাপটা দেখে নেওয়া একবার 100 পাতায় কোন কোন দেশ আছে সেখানে। কোশ্চেন এইরকমই হতে পারে, আফ্রিকার কোথায় মৌসুমী পর্ণমোচী অরণ্য দেখা যায়? পূর্ব উপকূলে যে দেশগুলো রয়েছে মূলত মোজাম্বিক, মাদাগাস্কার, সোমালিয়া আর ইথিওপিয়া, এই অঞ্চলটাতে আমরা মৌসুমী পর্ণমোচী অরণ্য দেখতে পাবো। বোঝা গেল কোশ্চেনটা? আফ্রিকার কোথায় মৌসুমী পর্ণমোচী অরণ্য দেখা যায়? দেশগুলোর নাম কি কি বললাম, রিপিট করছি আবার একবার। মোজাম্বিক, মাদাগাস্কার, সোমালিয়া, ইথিওপিয়া, এই অঞ্চলটাতে মৌসুমী জলবায়ু দেখা যায়, ফলে এখানে মৌসুমী পর্ণমোচী অরণ্য জন্মায়। বলো এবার জলবায়ুগত বৈশিষ্ট্য কি? এই যে গাছগুলো জন্মাচ্ছে, জন্মার জন্য একটা বিশেষ বৈশিষ্ট্য দরকার জলবায়ুগতভাবে, সেটা হচ্ছে বছরের একটা নির্দিষ্ট সময়ে শুষ্ক ঋতু থাকবে। এই শুষ্ক ঋতুতে বাস্তব ওজন রোধ করার জন্য গাছ তার পাতা ঝরিয়ে দেবে। আর মৌসুমী জলবায়ুতে আমরা জানি যে শীতকালটা শুষ্ক হয়, শীতকালে বৃষ্টিপাত হয় না, গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। আর গ্রীষ্মকালীন বৃষ্টিপাত বা বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ থাকে 150 সেন্টিমিটারের মতো। আর বার্ষিক গড় উষ্ণতা থাকে 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেল? যেখানে 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দেখতে পাবো, গড় বৃষ্টিপাত 150 সেমির মতো, এবং বছরের একটা ঋতু থাকবে শুষ্ক ঋতু। সেখানে বা যেখানে আর্দ্র ঋতু এবং শুষ্ক ঋতু পর্যায়ক্রমিকভাবে দেখা যায়, সেখানে পর্ণমোচী গাছের বনভূমি দেখা যাবে। হলো? এবার গাছের বৈশিষ্ট্য, গাছগুলো কেমন হবে? গাছের একটাই বৈশিষ্ট্য জেনে রাখবে ভালো করে, যে গাছগুলো শুষ্ক ঋতুতে পাতা ঝরিয়ে দেয়। শুষ্ক ঋতু অর্থাৎ যখন বৃষ্টিপাত ঘটে না। বৃষ্টিপাত ঘটছে না মানে মাটিতে জলের পরিমাণ কম, মাটিতে জল কম থাকে মানে গাছের শরীরেও জলের পরিমাণ কম। সেই জন্য কি করে? বাষ্পমোচন রোধ করতে হবে যাতে পাতা দিয়ে জল বেরিয়ে না যায়, সেই জন্য গাছ পাতা ঝরিয়ে দেয়। এবার গাছের বৈশিষ্ট্যকে কি লিখবো? গাছগুলো শুষ্ক ঋতুতে পাতা ঝরিয়ে দেবে। মৌসুমী চিরই মিষ্টনের ক্ষেত্রেও তাই লিখবো, গাছগুলো শুষ্ক ঋতুতে পাতা ঝরিয়ে দেবে। এবার কোন কোন গাছ, এইরকম গাছের নাম বলো কয়েকটা। কোন কোন গাছগুলো মৌসুমী পর্ণমোচী অরণ্যের কয়েকটা গাছের নাম কি কি হবে? পলাশ, মহুয়া, খয়ের, শাল, অর্জুন, অশ্বত্থ, এই যে গাছগুলো, জাম, পেয়ারা, এগুলো হচ্ছে সব পর্ণমোচী গাছের অরণ্য। এই গাছ দেখতে পাবো আমরা। বোঝা গেল? তাহলে এবার দেখবো আমরা নাতিশীতোষ্ণ তৃণভূমি। নাতিশীতোষ্ণ তৃণভূমি কোথায় দেখতে পাবো? তার নাম কি? নাতিশীতোষ্ণ তৃণভূমি আফ্রিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম হচ্ছে ভেল। এটা আমরা দক্ষিণ আফ্রিকার কেপ প্রদেশে দেখতে পাই। আফ্রিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম হচ্ছে ভেল। কোথায় দেখতে পাবো? দক্ষিণ আফ্রিকার কেপ প্রদেশে। জলবায়ু কেমন হতে হবে যার জন্য এখানে তৃণভূমি সৃষ্টি হয়েছে? এখানে উষ্ণতা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের কম, 15 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। বার্ষিক গড় উষ্ণতা 15 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং বৃষ্টিপাতের পরিমাণ 50 থেকে 70 সেন্টিমিটার। বৃষ্টিপাত কত বললাম? 50 থেকে 70, এবং উষ্ণতা হচ্ছে 15 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড।
যেখানে আমরা এই নাতিশীতোষ্ণ তৃণভূমি বা প্লেট তৃণভূমি দেখতে পাই। এখানে ঘাসগুলোর নাম কি? ছোট ছোট ঘাস জন্মায়। সাভানা তৃণভূমিতে যেমন বড় বড় ঘাস জন্মাচ্ছিল, এই নাতিশীতোষ্ণ তৃণভূমিতে ছোট ছোট ঘাস জন্মাবে। তাহলে পশুচারণের দৃষ্টিকোণ থেকে বা দুগ্ধ শিল্পের দিক থেকে এই নাতিশীতোষ্ণ তৃণভূমি খুব গুরুত্বপূর্ণ। প্রচুর পশুচারণ করা হয়, ঘাস জন্মায়, তো ছোটো ছোটো নরম নরম ঘাস জন্মায়, তাহলে এখানে পশুপালন করা হয়ে থাকে। যাই হোক, তাহলে আফ্রিকার কোথায় আমরা দেখতে পেলাম নাতিশীতোষ্ণ তৃণভূমি? দক্ষিণ আফ্রিকার কেপ প্রদেশে। বোঝা গেল কি নামে পরিচিত? ভেজ নামে পরিচিত। উষ্ণতা কত থাকে? 15 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। বৃষ্টিপাত 50 থেকে 70 সেন্টিমিটারের মতো হলো। এবার গাছের বৈশিষ্ট্য কি? এখানে ছোট ছোট ঘাস জন্মায়। বোঝা গেল? আচ্ছা, এবার দেখবো ঘাসগুলোর নাম। ওটা ওই ঘাসের নাম বা নাতিশীতোষ্ণ যে তৃণভূমি সেখানে কি ধরনের কি ঘাস জন্মায়। দুটো একটা ঘাসের নাম বলে দিচ্ছি। ক্লোভার, আলফা আলফা। কি কি ঘাস জন্মাচ্ছে? ক্লোভার আর আলফা আলফা। তাহলে আজকে আমরা পড়লাম আফ্রিকা মহাদেশের কোথায় কোন প্রকার বনভূমি দেখতে পাই, সেই জায়গায় কত উষ্ণতা, কত বৃষ্টিপাত দেখা যায়, সেখানকার গাছগুলোর কী কী বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো, আর কয়েকটা করে গাছের উদাহরণ যেগুলো আমরা দেখলাম। তোমাদের পাতায় 111 পাতায় একটা ছবি আছে, ছবিটার দিকে নজর দাও, ছবিটার দিকে দেখো কোথায় কোন রকমের গাছ জন্মায় সেটা দেওয়া রয়েছে। একদম উপরের দিকে দেখো একটা হলুদ রং করে বড় একটা অংশ রয়েছে বাঁদিকের ছবিটায়, ওটা হচ্ছে মরু উদ্ভিদ। আচ্ছা, তার উপরের দিকে দেখো একটা হালকা ব্লু রং করা রয়েছে, সেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় অরণ্য। তারপরে দেখো একটা গাঢ় সবুজ রং রয়েছে, ওটা হচ্ছে চিরহরিৎ অরণ্য। বোঝা গেল? তারপরে দেখো একটা অ্যাশ কালার করা রয়েছে, সেটা হচ্ছে সাভানা তৃণভূমি অঞ্চল। বোঝা গেল? একবার ম্যাপের দিকটা দেখে নাও। 111 পাতায় দেখলে বুঝে যাবে আফ্রিকা মহাদেশের কোথায় কোন প্রকারের স্বাভাবিক উদ্ভিদ আমরা দেখতে পাবো। এবার 111 পাতায় একটা ছক আছে, ওটা বলে দিচ্ছি, লিখে নাও। শূন্যস্থান পূরণের মতো দেওয়া রয়েছে। একদিকে রয়েছে গাছ বা গাছের ধর্ম, আর তার ডান দিকে রয়েছে কোন জলবায়ুতে দেখতে পাবো। প্রথমে রয়েছে কাঁটা গাছ, তাহলে কাঁটা জাতীয় গাছ কোন জলবায়ুতে দেখতে পাবো, তার উত্তরে কি লিখবো? মরু জলবায়ু। তার নিচে দেখো পাতায় মোমের আস্তরণ, পাতায় মোমের আস্তরণ কোন জাতীয় গাছে দেখতে পাবো, কি উত্তর হবে? সেটাও হবে মরু জলবায়ু। তারপরে দেখো শাল ও বাঁশ। আচ্ছা, শাল গাছটা কাটো, দুটো অ্যান্সার, দুটো কিন্তু আলাদা 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 ধরনের গাছ। বাঁশ হচ্ছে নিরক্ষীয় জলবায়ুতে দেখতে পাবো, শাল হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুতে দেখতে পাবো, বা যেখানে পর্যায়ক্রমিকভাবে শুষ্ক ঋতু আর আর্দ্র ঋতু দেখা যায়। তাই শালটাকে কেটে দাও, বাঁশটার শুরু থাক, আর উত্তরে লিখো, ডান দিকের ঘরে লিখে নাও নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। তারপরে দেখো জলপাই। আমি আগেই বলেছি জলপাই বা অলিভ হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান গাছ বা প্রতীকী বৃক্ষ। তারপরে রয়েছে খসখসে সবুজ ঘাস। খসখসে সবুজ ঘাস আমরা দেখতে পাবো নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে। বোঝা গেল? তারপরে রয়েছে সবুজ ঘাসের সঙ্গে বাওয়াব জাতীয় মরু উদ্ভিদ, অর্থাৎ এবার একটু বড় বড় গাছ দেখতে পাচ্ছি, যেটা আমরা সাভানা তৃণভূমি অঞ্চলে দেখতে পাবো। বোঝা গেল? সাভানা তৃণভূমি অঞ্চলে ওটাকে আমরা দেখতে পাবো, কিছু মাঝে মাঝে বড় বড় গাছ দেখতে পাবো। তাহলে স্বাভাবিক উদ্ভিদ চ্যাপ্টারটা আমাদের শেষ হলো। কোথায় কোন ধরনের গাছ দেখতে পাবো, গাছের প্রকৃতি কী, গাছের বৈশিষ্ট্য কী, জলবায়ু কেমন সেখানকার, গাছগুলোর নাম, এগুলো আমরা আজকের ক্লাসে শিখলাম। ক্লাসটা আমি এখানে শেষ করলাম। তোমাদের কারো যদি কিছু জানার থাকে, কিছু জিজ্ঞাসা করার থাকে, আমাকে জিজ্ঞাসা করতে পারো।